সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো সবাই? জি ম্যাডাম। লান্স স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। করোনাকালীন এই সময় নিশ্চয়ই তোমরা ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। তোমরা একটু আনমিউট করো সবাই। জি ম্যাডাম। আমি যখন কথা বলবো তোমরা আনমিউট করে আনমিউট রাখবে, মিউট রাখবে, এবং যখন কথা বলতে বলবো তখন তোমরা আনমিউট করে কথা বলবে, ঠিক আছে? আমি শামসুন নাহার, সহকারী শিক্ষক, লান্স স্কুল অ্যান্ড কলেজ, খুলনা। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলা সাহিত্যের গদ্যাংশ থেকে একটি গল্প পাঠ করব। নিচের চিত্রগুলো সুন্দর করে লক্ষ্য করো। তোমরা ছবিগুলো দেখতে পাচ্ছ? ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি একটি রংধনু, তাই না? রংধনুতে কয়টি রং থাকে? জি ম্যাডাম, 7টি। 7টি রং থাকে, তাই তো? তো এখানে আমরা 7টি রং দেখতে পাচ্ছি, 7টি রঙের একটি রংধনু দেখতে পাচ্ছি। পাশের চিত্রে দেখো যে রং তুলির জগা খিচুড়ি এরকম একটা ছবি দিয়েছি, দেখেছো তোমরা? খেয়াল করেছো? জি ম্যাডাম। এখানে অনেকগুলো রং আছে এবং সঙ্গে রং তুলি আছে। তাহলে রং দিয়ে তুলির খেলা, রঙের খেলা, তাই না? রং তুলি দিয়ে রঙের খেলা, এজন্য এখানে বলছে যে রং তুলির জগা খিচুড়ি। অনেক রকম রং দিয়ে অনেকগুলো ছবি আঁকা, ইচ্ছে মতো রং দেওয়া, এই জন্য বলছে যে কি রং তুলির জগা খিচুড়ি। তাহলে আমরা রংধনু পেলাম, রংধনুতে 7টি রং পেলাম, রং দিয়ে তুলি দিয়ে আঁকার একটা ছবি পেলাম, এবং আরেকটি ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটি বাচ্চা রং করছে, তাই না? তাহলে 3টি ছবিতেই কিন্তু কোন বিষয়টি এসেছে বলো তো? রঙের বিষয়টি এসেছে, তাই না? তাহলে তোমরা কি বুঝতে পারছো আজকে আমাদের পাঠ্য বিষয় কোনটি? কে বলতে পারবে আজকে আমরা কোন গল্পটি পড়ব? ছবির রং। ছবির রং। ছবির রং। অনেক ধন্যবাদ তোমাদেরকে। আমরা আজকে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের গদ্য থেকে ছবির রং গল্পটি পড়ব। তাহলে আজকে আমাদের পাঠ হচ্ছে ছবির রং, তাই তো? তোমরা বাসায় ছবি আঁকো? তোমরা কি বাসায় বসে ছবি আঁকো? ছবি আঁকতে ভালোবাসো তোমরা? হ্যাঁ জি ম্যাডাম। ছোটবেলায় আমরা সবাই ছবি এঁকেছি, তাই না? আমরা সাদা কাগজে পেন্সিল দিয়েও ছবি এঁকেছি, কলম দিয়েও ছবি এঁকেছি, মনের মতো করে ছবি এঁকেছি। সাদা পটভূমিতে আমরা কখনো ঘরের ছবি এঁকেছি, কখনো নদীর ছবি এঁকেছি, কখনো গাছের ছবি এঁকেছি, কখনো মেঘের ছবি এঁকেছি, কখনো সূর্যের ছবি এঁকেছি। এই তো গ্রামীণ প্রাকৃতিক দৃশ্য কিন্তু আমরা সবাই এঁকেছি। তো এই ছবিগুলো কি আমরা সাদা কাগজে শুধু পেন্সিল দিয়ে এঁকে রেখে দিয়েছি নাকি রং করেছি বলো তো? ম্যাম রং করেছি, বিভিন্ন রকমের রং দিয়ে রং করেছি। আকাশের রং কখনো নীল দিয়েছি, কখনো আসমানি দিয়েছি, গাছের রং কখনো সবুজ দিয়েছি, কখনো হালকা সবুজ হলুদের মিশ্রণে দিয়েছি, তাই তো? নদীর রংটা কি করেছি আমরা? সাধারণত আকাশের রঙের সাথে মিলিয়ে নদীর পানির রংটা দিয়েছি। গাছের রং, গায়ের রং একরকম দিয়েছি, মেঠো পথের রং একরকম দিয়েছি, ঘরের রং একরকম দিয়েছি, তাই তো? তো রঙের ব্যবহার কিন্তু এক এক জায়গায় এক এক রকম। এই যে রঙের বিভিন্ন ব্যবহার,
বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের ব্যবহার নিয়ে এই ছবির রং গল্পটি রচিত হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকে আমরা দেখে নেই এই ছবির রং গল্পটির রচয়িতা কে। ছবির রং গল্পটি পড়তে যেয়ে তোমরা যে বিষয়গুলো শিখতে পারবে সেগুলো আমি তোমাদের সঙ্গে তুলে ধরছি। তাহলে ছবির রং এই গল্পটি পড়ে তোমরা কি কি শিখতে পারবে সেই বিষয়গুলো একটু লক্ষ্য করো। প্রথমত দেখো, লেখক পরিচিতি বলতে পারবে। এই তোমরা সবাই মিউট করো। লেখক পরিচিতি বলতে পারবে, এর অর্থ হচ্ছে যিনি এই গল্পটি রচনা করেছেন তার জীবনী সম্পর্কে আমরা বলতে পারব। নতুন নতুন শব্দের অর্থ বলতে পারবে। আমরা প্রতিটি গল্প এবং প্রতিটি কবিতা থেকেই কিন্তু নতুন কিছু শব্দ পেয়ে থাকি, সেই শব্দগুলোর অর্থ আমাদের জানতে হবে। ঋতুর পরিবর্তনে প্রকৃতির রঙের পরিবর্তন অনুধাবন করতে পারবে। আমাদের দেশে কয়টি ঋতু বলতে পারবে কেউ? 6টি ঋতু। আমাদের বাংলা 12 মাস, এই 12 মাসের 2 মাস করে এক একটি ঋতু গঠিত হয়েছে। সেই 6 ঋতুতে রঙের যে খেলা চলে সেই জিনিসটা লেখক কিন্তু এই গল্পের ভিতরে তুলে ধরেছে। হ্যাঁ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই 6টি ঋতুতে ফুল ফলের যে সমাগম ঘটে, আকাশের রঙের যে চেঞ্জ আসে, এই পরিবর্তনের সঙ্গে রঙের যে পরিবর্তন, রঙের যে খেলা, সেই বিষয়টা লেখক সুন্দর করে কিন্তু গল্পের ভিতরে তুলে ধরেছে। তো আমরা ঋতুর পরিবর্তনে প্রকৃতির রঙের পরিবর্তন অনুধাবন করতে পারব। চিত্রশিল্পীদের রঙের ব্যবহার ও চিত্রাঙ্কন সম্পর্কে জানতে পারবে। চিত্রশিল্পী কারা? সাধারণত যারা ছবি আঁকেন তাদেরকেই আমরা চিত্রশিল্পী বলে থাকি। ঠিক আছে? তো এই চিত্রশিল্পীরা কিন্তু বিভিন্ন ধরনের ছবি আঁকেন এবং রঙের বিভিন্ন ব্যবহার ওনারা করে থাকেন ওনাদের ছবিতে, সেই সম্পর্কে কিন্তু আমরা জানতে পারব। গ্রামীণ সমাজে লোকশিল্পীদের শিল্পকর্মে নানা রঙের বৈচিত্র্যময় ব্যবহার সম্পর্কে জানতে পারবে। তাহলে গ্রামীণ সমাজে লোকশিল্পীদের শিল্পকর্ম, হ্যাঁ, হাতের কাজ যেগুলো, সেই কাজগুলো যারা করে তাদেরকে আমরা সাধারণত লোকশিল্পী বলে থাকি। তারা যে শিল্পকর্ম তৈরি করে সেখানে তারা যে রংগুলো ব্যবহার করে সেই রঙের বৈচিত্র্য সম্পর্কে আমরা কিন্তু জানতে পারব। তাহলে আমরা এখান থেকে 5টি শিখন ফল অর্জন করব। ম্যাডাম, আবার স্ক্রিনে স্পট পড়ছে। ম্যাডাম, স্ক্রিনে স্পট পড়তেছে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে কিন্তু এই স্বনামধন্য লেখকের জীবনী সম্পর্কে জানব। যেহেতু শিখন ফলের ভিতরে আমাদের প্রথম শিখন ফলটি ছিল আমরা লেখক পরিচিতি সম্পর্কে বলতে পারব। যার হাতে লেখা এই গল্প আমরা পড়বো, আমরা এখন সেই লেখকের জীবনী সম্পর্কে জানব। ছবিতে তোমরা একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছ? হ্যাঁ, যাকে তোমরা দেখতে পাচ্ছ তিনি হচ্ছেন এই ছবির রং গল্পের লেখক হাশেম খান। এই লেখকের জন্ম 1941 খ্রিস্টাব্দে। জন্মস্থান চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার শেখদি গ্রাম। এই লেখকের শিক্ষা জীবন সম্পর্কে আমরা এখন জানব। তিনি মাধ্যমিক পাশ করেন চাঁদপুর হাসান আলী হাই স্কুল থেকে। তিনি উচ্চতর শিক্ষা স্নাতক ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে। তার কর্মজীবন শুরু হয় অধ্যাপনা ও ছবি আঁকার মধ্য দিয়ে। সাহিত্য অঙ্গনে তিনি অনেক অবদান রেখেছেন।
তার লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে ছবি আঁকা, ছবি লেখা, জয়নুর গল্প, গুলিবিদ্ধ, একাত্তর। এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে চিত্রকলা বিষয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও ঢাকা নগর জাদুঘরের তিনি অন্যতম প্রতিষ্ঠাতা। তাহলে লেখকের অনেক অবদান সম্পর্কে আমরা জানলাম। তোমরা যদি আরো একটু ভালো করে জানতে চাও, তোমাদের পাঠ্য বইয়ে যে লেখক পরিচিতিটি আছে সেটি করে পড়ে নেবে। ঠিক আছে? এবার আমরা এই গল্প থেকে কিছু নতুন শব্দ এবং শব্দের অর্থ শিখব। প্রথম শব্দটি দেখো, শরৎ। শরৎ শব্দের অর্থ হচ্ছে 6। আমাদের যে বাংলাদেশ 6 ঋতুর দেশ, সেটাকে আমরা অনেক সময় বলি যে ষড় ঋতুর দেশ। এই ষড় শব্দের অর্থ হলো 6। পরের শব্দটি হচ্ছে প্রচন্ড। প্রচন্ড মানে কড়া, কঠোর, হ্যাঁ, খুব কঠিন কিছুকে বোঝাচ্ছে। এর পরের শব্দটি আছে গেরুয়া। এটি একটি রঙের ভিতরে পড়ে, গেরুয়া, মেটে। হ্যাঁ, গেরুয়া শব্দের অর্থ হচ্ছে মেটে, অর্থাৎ মাটির যে রং সেই রংটিকে আমরা সাধারণত বলে থাকি গেরুয়া রং। ঠিক আছে? পরের শব্দটি আছে বাহার। বাহার শব্দের অর্থ হচ্ছে শোভা বা সৌন্দর্য। এই যে ছবি এঁকে সুন্দর করে রং দিয়ে এর যে সৌন্দর্যটা আমরা ফুটিয়ে তুলি, তাকেই বলা হয় বাহার। শেষের যে শব্দটি আছে সেটি হলো সর্বত্র। সর্বত্র শব্দের অর্থ হচ্ছে সব জায়গায়। তাহলে আমরা এখানে কিন্তু 5টি নতুন শব্দ পেয়েছি এবং শব্দের অর্থগুলো জানতে পেরেছি। প্রথমটি হচ্ছে ষড়, যার অর্থ 6। তারপরেরটি হচ্ছে প্রচন্ড, যার অর্থ কড়া বা কঠোর। পরের শব্দটি হচ্ছে গেরুয়া, যার অর্থ মেটে। এরপরের শব্দটি আছে বাহার, যার অর্থ শোভা বা সৌন্দর্য। এবং সর্বশেষ যে শব্দটি আছে সেটি হলো সর্বত্র, অর্থাৎ সব জায়গায়। তাহলে তোমাদের এই 5টি শব্দ কি শব্দের অর্থ সহ মনে থাকবে? জি ম্যাম। আচ্ছা, বলো তো ষড় শব্দের অর্থ কি? 6 ম্যাম। 6 অনেক সুন্দর, 6। গেরুয়া শব্দের অর্থ? খুশবু বলো, গেরুয়া শব্দের অর্থ কি? আচ্ছা, এই শব্দগুলো তোমরা বাসায় আরো একটু ভালোভাবে আয়ত্ত করবে। আশা করি তোমরা এই শব্দগুলো দ্বারা নতুন কিছু সৃষ্টি করতে পারবে, নতুন নতুন বাক্য তৈরি করতে পারবে। তাহলে আজকে আমরা ক্লাসটি আর দীর্ঘায়িত করব না। নেক্সট ক্লাসে আমরা গল্পটি খুব সুন্দর করে পড়বো। তোমরাও একটু প্রিপারেশন নিয়ে রাখবে বাসায়। তোমরা একটু গল্পটা চোখ বুলিয়ে রাখবে যাতে আমার সঙ্গে তোমরা পার্টিসিপেট করতে পারো। তো তোমাদের বাড়ির কাজ থাকছে লেখক পরিচিতি এবং শব্দার্থগুলো ভালোভাবে আয়ত্ত করবে। এই সঙ্গে আরেকটি বাড়ির কাজ আমি বলে দেই, আমরা যে নতুন 5টি শব্দ অর্থ শিখলাম সেই শব্দ দ্বারা তোমরা নতুন নতুন 15টি বাক্য লিখবে। এক একটি শব্দ দিয়ে 3টি করে বাক্য গঠন করবে। তো তোমরা ঘরে থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। করোনাকালীন এই সময় তোমরা বাড়ির বাইরে যাবে না, আর বাড়ির বাইরে গেলেও অন্তত 2টো মাস্ক ব্যবহার করবে, হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখবে সবসময়, ভিটামিন সি ডি জাতীয় খাবার গ্রহণ করবে এবং বাইরে গেলে বাসায় এসে অবশ্যই গোসল করে ফেলবে এবং কাপড় চোপড়গুলো ওয়াশ করে ফেলবে। বাসায় বসে তোমরা সময় নষ্ট করবে না, অবশ্যই পড়াশোনাগুলো কাজে লাগাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে তোমাদের কাছ থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।